আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকের ভিডিওটা বিশেষ করে তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব কিভাবে এই শেষ মুহূর্তে এসে কেমিস্ট্রিতে অল্প কয়েকটা অধ্যায়ের অল্প কিছু প্রশ্ন পড়ে সৃজনশীলে মোটামুটি 100% মার্কস অর্জন করা সম্ভব। আমরা আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে কেমিস্ট্রিতে কোন কোন অধ্যায় চুজ করলে তুমি মাত্র 4টা অধ্যায় পড়ে 4 থেকে 5টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো ওই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। প্লাস আজকের ভিডিওতে আমরা একদম প্রশ্ন ধরে ধরে দেখাবো যে কোন কোন টাইপের প্রশ্ন পড়লে আমরা সৃজনশীলে কমন করতে পারবো। মানে ওই অধ্যায়গুলো পুরোপুরি পড়তে হবে না, সৃজনশীলে ভালো করতে হবে। তো দেখা যাক আমরা কোন কোন অধ্যায় নিয়েছি এবং সেই অধ্যায়ের কোন টাইপের প্রশ্নগুলা পড়লে আমাদের জন্য কাজে লাগবে। এখানে সর্বপ্রথম নেওয়া হচ্ছে অধ্যায় নম্বর 3, যেটা পদার্থের গঠন। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে এসেছে, মনে করো প্রশ্ন তো রেডি হয়ে গেছে অলরেডি, প্রশ্ন মনে করো এসে গেছে, জাস্ট তোমাদের উত্তর করাটা বাকি। তো তাহলে এই অধ্যায়ের কোন কোন প্রশ্ন তোমরা পড়বা? 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পরমাণুর মডেল। তোমাদের বইয়ে দুইটা মাত্র মডেল দেওয়া আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল, যেখানে রাদারফোর্ডের মডেলের প্রস্তাবনা এবং সীমাবদ্ধতা, এরপর বোরের মডেলের প্রস্তাবনা, সাফল্য এবং সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই 5টা জিনিস তোমরা যদি আয়ত্তে রাখো তাহলে কিন্তু এখান থেকে সৃজনশীলে গ বা ঘয়ে একটা প্রশ্ন কমন পেয়ে যাবা প্রায় নিশ্চিত। মাত্র এইটুকু পড়া, 2টা পৃষ্ঠা হয়তো তোমাদের বইয়ের মধ্যে আছে, এটা পড়লে কিন্তু কমন হয়ে যাচ্ছে। এরপর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভর থেকে, আর একটা হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে। যেভাবে আসুক না কেন, দুইটা সূত্র ভিন্ন ভিন্ন আছে, দুইটা তোমরা দেখে যাবা, ভালো মতো করে যাবা, যেন পরীক্ষাতে আসলে পারা যায়, কারণ এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি উপরেরটাকে আমরা 3 স্টার বলি, তাহলে এটাকে কমপক্ষে 2 স্টার দিতেই হবে। এরপর আছে হচ্ছে আইসোটোপ। আইসোটোপ ব্যাপারটা কি? যে আইসোটোপের যে ব্যবহারগুলো আছে, যে কোন আইসোটোপ কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এই জিনিসগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে। কারণ অনেক সময় দেখা গেছে যে গ বা ঘয়ে এই টাইপের প্রশ্নগুলো চলে আসছে। উদ্দীপকের মধ্যে একটা আইসোটোপের হিন্ট দিছে, দিয়ে তারপর তোমাকে বললো এই আইসোটোপটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, বা কয়েকটা আইসোটোপ দিয়ে তোমাকে বললো এই আইসোটোপ গুলো কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক ভাবে ব্যবহার করা হয়। এই জন্য আইসোটোপের ব্যবহারগুলো খুব ভালো মতো পড়তে হবে, তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, পড়ে নিতে পারবা। আচ্ছা, এরপর আছে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে একটা 3 স্টার প্রশ্ন, যেটা এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হলে গয়ে আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। যে যে কোনো পরমাণু একটা, বিশেষ করে 1 থেকে 30 পর্যন্ত তোমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে আলোচনা করা আছে, যে 1 থেকে 30 পর্যন্ত যে পরমাণুগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। আশা করছি তোমরা এতদিনে জেনে গেছো, এটা নিয়ম জানো। তো এগুলো একটু ভালো করে রিভিশন করে যাবা, যেন পরীক্ষাতে আসলে কোনো সমস্যা না হয়। এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কারণ এই দুটো ইলেকট্রনের ব্যতিক্রম তোমরা সবাই জানো, যেটা আউফবাউ নীতি সরাসরি মেনে চলছে না। তাহলে এটা কেন মেনে চলে না সেই ব্যাখ্যা সহ পড়ে যেতে হবে, কারণ ক্ষয়ে প্রায়ই আসে। এছাড়াও গ বা ঘয়েও কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, যে একটা উদ্দীপকের মধ্যে হিন্ট দিল তোমাকে ক্রোমিয়ামের অথবা কপারের, হিন্ট দিয়ে তোমাকে বললো যে এটার ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম হয় ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে হিন্ট যখন দেয়, তোমাদেরকে একটা জিনিস আমি পরিষ্কার করে রাখি, যে কেমিস্ট্রি পরীক্ষায় যেহেতু এরকম বেশি হয়, যখন হিন্ট দিবে একটা মৌলের, তখন তোমাকে সর্বপ্রথম কাজ হবে যে ওই মৌলটাকে আগে ট্রেস করা, শনাক্ত করে ফেলা। শনাক্ত করে ফেলবা এভাবে, ধরো দেওয়া আছে একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 24, তখন তোমাকে সর্বপ্রথম লিখতে হবে যে, ধরো নাম দেওয়া আছে এ, যে এ একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 24, সুতরাং এটি হচ্ছে ক্রোমিয়াম। এভাবে আগে শনাক্ত করে নিয়ে তারপরে সেখানে তোমাকে যে প্রশ্নটা করেছে সেটাতে আগাতে হবে। এটা গেল আমার হচ্ছে 3 নম্বর অধ্যায়ের প্রিপারেশন। এরপর আমরা দেখবো 4 নম্বর অধ্যায়ে কি দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে পর্যায় সারণী। এখান থেকে কোন কোন প্রশ্ন পড়া লাগে চলো দেখা যাক। এখানে হচ্ছে 1 নম্বরে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3 স্টার অবশ্যই। যে মৌলসমূহ যে আমাদের পর্যায় সারণীতে অবস্থান করছে তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং তার উদ্দেশ্যও ছিল, সেগুলো নিয়ে আমি আজকে ক্লাসে কথা বলবো না। কিন্তু এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মূলত পর্যায় সারণীতে কিভাবে মৌলের অবস্থান বের করা যায় সেটা কিন্তু আমাদের পারতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি আগের অধ্যায় 3 নম্বর অধ্যায়ে ইলেকট্রন বিন্যাসটা না শিখে আসো, তাহলে কিন্তু এখানকার এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় কিন্তু পারবা না। এই জন্য তোমাদের 3 নম্বর অধ্যায় কোনোভাবে ছাড়ার সুযোগ নাই, 3 নম্বর অধ্যায় করে নিতে হবে। তারপরে এখানে এসে ওই ইলেকট্রন বিন্যাস যেহেতু আমরা জানি, সেটাকে অ্যাপ্লাই করে কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায় সেটা কিন্তু আমরা করে ফেলতে পারবো। এরপর পর্যায় সারণীতে মৌলসমূহের পর্যায়ক্রমিক ধর্ম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্নও আসবে বোর্ডে, এবং প্রশ্ন আসছে মানে তুমি নিশ্চিত থাকো গ অথবা ঘয়ে, বিশেষ করে ঘয়ে অবশ্যই এই টপিক থেকে প্রশ্ন আসবে, এটা নিশ্চিত, 100% নিশ্চিত বলা যায়। সেটা কি? পর্যায় সারণীতে মৌলসমূহের পর্যায়ক্রমিক ধর্ম, অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিক গেলে পারমাণবিক আকার,
ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই ধর্মগুলো কিভাবে পরিবর্তন হয়, আবার একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কিভাবে পরিবর্তন হয়, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো পড়ে যেতে হবে এবং বুঝে পড়ে যেতে হবে। কারণ মুখস্থ করলে কিন্তু গিয়ে লেখা কিন্তু কঠিন। কারণ প্রশ্নটা ওখানে তোমাকে এতদিন পর্যন্ত তুমি যে কটা প্রশ্ন দেখেছো বা গাইডে হয়তো একটা প্রশ্ন হয়তো এটা মুখস্থ করে গেলা, পরীক্ষাতে প্রশ্নটা একটু অন্যভাবে আসলো, তাহলে তোমাকে যেভাবে প্রশ্নটা দিবে তার আলোকে কিন্তু উত্তর করা লাগবে। তোমার মেইন ব্যাখ্যা একই, কিন্তু তুমি যদি ওই আলোকে উত্তর করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু টিচার বুঝবে যে আসলে তুমি প্রশ্নটা খুব ভালো বুঝো না, মুখস্থ হয়তো করে গেছো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ফুল মার্ক দিবে না। এই জন্য তুমি লেখার ধরনটি কি, এই ফরম্যাটটা কিন্তু মুখস্থ করবা যে এই ফরম্যাটে আমি সবসময় লিখবো। কিন্তু আমরা যখন প্রশ্নটা সৃজনশীলে আসবে তখন ওই প্রশ্নের ধরন বুঝে সেভাবে এই জিনিসটাকে বুঝাতে হবে। আচ্ছা, তারপর পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম অবস্থান, যেমন হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে কেন অবস্থান করছে বা হিলিয়াম কেন 18 নম্বর গ্রুপে থাকে, এই ব্যতিক্রম অবস্থানগুলো পড়তে হবে, কারণ ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ, প্লাস অনেক সময় গয়েও চলে আসতে পারে। এই হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়ের প্রিপারেশন। এবার আমরা চলে আসি সপ্তম অধ্যায়। এর মধ্যে পঞ্চম অধ্যায়টাকে আমরা স্কিপ করেছিলাম, আগের ওই সাজেশন যে ভিডিওটা ছিল অধ্যায় ভিত্তিক, সেখানেও কিন্তু আমি এটা বলেছি, কারণটা ব্যাখ্যা করা আছে। এই জায়গায় আমরা দেখি সপ্তম অধ্যায় যেহেতু নিছি, সপ্তম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমরা কোন কোন প্রিপারেশন নিব। 1 নম্বরে আমরা রেখেছি হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। 1 নম্বর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন না, কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছ এখানে কোনো রকম স্টার দিইনি, এটা একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। তবে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা যে আমরা ছেড়ে দিব এমন না কিন্তু বিষয়টা, অবশ্যই আমরা এই টপিকটাও দেখব। তবে শেষ মুহূর্তে, ধরো সকালবেলা, পরীক্ষার দিন সকালবেলা তুমি করতে চাচ্ছ, রিভিশন করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার হাতে যেহেতু সময় কম, সবগুলো টপিক দেখা সম্ভব না, তখন তুমি স্টার দেওয়াগুলো দেখে যাবা, যদি তোমার কাজে দিবে। তবে এখন থেকে যেহেতু তোমাদের পরীক্ষার আগে 1 দিন 2 দিন 3 দিন সময় পাবা, তখন অবশ্যই তোমরা সবগুলো টপিক দেখে যাবা, কারণ পরীক্ষাতে এই যে কোনো প্রশ্ন আসতে পারে। আর আমাদের যেহেতু সাজেশনটা খুবই শর্ট, সুতরাং এইখান থেকে আর কোনো প্রশ্ন আমরা ছেড়ে দেওয়ার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, যেটা আমাদের কিন্তু করতে হবে। এরপর জারণ বিজারণ বিক্রিয়া, সপ্তম অধ্যায়ে প্রশ্ন আসছে মানে তুমি নিশ্চিত থাকো গয়ে এই প্রশ্ন আসছে, অথবা ঘয়েও আসতে পারে। গ অথবা ঘয়ের মধ্যে জারণ বিজারণ থেকে প্রশ্ন আসে, তুমি নিশ্চিত থাকতে পারো। তার মধ্যে কি প্রশ্ন হতে পারে? একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জারণ বিজারণ যুগপদ ঘটেছে কিনা, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলে, বিশ্লেষণ করতে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বলবে এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, তুমি বিশ্লেষণ করো, তখন জারণ বিজারণ বিক্রিয়া যদি হয়, তাহলে সাধারণত জারণ বিজারণটায় আসে, তাহলে এই বিক্রিয়াটা তুমি এইভাবে ব্যাখ্যা করতে হবে। এছাড়াও আমাদের যে বিভিন্ন রকম বিক্রিয়া আছে, যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, সবগুলা বিক্রিয়া কিন্তু তোমাকে ধারণা রাখতে হবে, কারণ ইনকেস গয়ে অনেক সময় কিন্তু ওই ধরনের বিক্রিয়া দিয়ে দিতে পারে, তবে ওগুলো একটু সহজ হয় তুলনামূলকভাবে, এজন্য সম্ভাবনা কম। তবে অবহেলা করা যাবে না, সহজ জিনিসটা তুমি মিস করে যেতে পারো যদি একদম অবহেলা করো। সুতরাং এই জারণ বিজারণের পাশাপাশি অন্যান্য বিক্রিয়ার সংজ্ঞাটাও তুমি বুঝে পড়ে যাবা, তোমাদের অলরেডি পড়াই আছে, জাস্ট সংজ্ঞাগুলো বুঝে পড়ে যাবা, মুখস্থ তো থাকবেই, বুঝেও রাখতে হবে, কারণ পরীক্ষাতে একটা যখন ইকুয়েশন দেওয়া থাকবে, একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার বুঝতে হবে এটা কোন টাইপের বিক্রিয়ার মধ্যে পড়ে, এজন্য। আচ্ছা, এরপর কি লা শাতেলিয়ের নীতি, এটা পরীক্ষাতে আসছে মনে করো, গয়ে বা ঘয়ে, ঘয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ধরে নিতে পারো যে এটা পরীক্ষায় চলে আসছে। লা শাতেলিয়ের নীতি কি এবং একটা বিক্রিয়ার উপর, উভমুখী বিক্রিয়ার উপর এটার প্রভাব কি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদি কিভাবে প্রভাব বিস্তার করে। এছাড়া একটা নির্দিষ্ট টপিক আমি বলতে পারি, যে নির্দিষ্ট টপিক না, টাইপ বলতে পারি, যেটা লা শাতেলিয়ের নীতি থেকে প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে যে একটা উভমুখী বিক্রিয়া দিয়ে তোমাকে বলবে এই বিক্রিয়া থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে কি করা যেতে পারে, বা কোন আমাদের যে এখানে প্রভাবক গুলো আছে, তাপমাত্রা, চাপ, এগুলা যে নিয়ামক গুলো আছে, অ্যাকচুয়ালি এই নিয়ামক গুলো কি ধরনের পরিবর্তন করা যেতে পারে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসে। এছাড়াও একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বলতে পারে এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব কেমন, চাপের প্রভাব কেমন, বা ঘনমাত্রার প্রভাব কেমন, বিশ্লেষণ করো। পরীক্ষাতে যখন আসবে তখন সর্বোচ্চ যে কোনো দুইটা একসাথে আসবে, তিনটা একসাথে দিবে না, তাহলে অনেক বড় হয়ে যায়। দুইটা একসাথে আসতে পারে, দুইটাও যখন আসবে তখন কিন্তু এমন ভাবে হয়তো আসতে পারে যে এমন একটা বিক্রিয়া তোমাকে দিল যে বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই, কিন্তু তাপমাত্রার প্রভাব আছে, তখন তোমাকে বললো এই বিক্রিয়ার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব বিশ্লেষণ করো। তাহলে তাপমাত্রার প্রভাবটা তুমি বিস্তারিত আলোচনা করলা, চাপের যেহেতু প্রভাব নাই, চাপেরটা কিন্তু সংক্ষিপ্ত ভাবে সেরে দিতে পারবা। এরকম ভাবে প্রশ্নগুলো নর্মালি আসে। আর যদি বিস্তারিত আসে যে দুইটা তাপমাত্রা এবং চাপের উভয়েরই প্রভাব আছে, এরকম আসতে পারে, অসম্ভব না। সেক্ষেত্রে যদি আসে আমাদের উত্তর করতে হবে, কিছুই করার থাকবে না। আবার অনেক সময় শুধু একটাও আসতে পারে। এ হচ্ছে ব্যাপার সপ্তম অধ্যায়ের, জাস্ট এইটুকু, এই 3টা টাইপ, বেশি কিচ্ছু না। তবে এর মধ্যে আমি জাস্ট অ্যাড করে দিলাম যে অন্যান্য যে বিক্রিয়াগুলো আছে সব ধরনের বিক্রিয়া কিন্তু আমাদের পড়তে হবে। এছাড়া নন রিডক্স কিছু বিক্রিয়াও থাকে, যেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো এবারে আমরা দেখবো হচ্ছে অধ্যায় নম্বর 11, যেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে লাস্ট অধ্যায় প্রিপারেশন নেওয়ার জন্য। এই অধ্যায়টা নেওয়ার কারণ হচ্ছে যে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, যদিও তোমাদের কাছে হয়তো বা তুলনামূলকভাবে একটু বেশি কঠিন লাগে, কারণ হচ্ছে এই অধ্যায়ের মধ্যে অনেক বেশি বিক্রিয়া থাকে এবং অধ্যায়টা মোটামুটি বড়।
তো অনেকেই ভয় পাও, তো ভয় পাওয়ার কারণ নাই মূলত এখানে, কারণ হচ্ছে আমরা মোটামুটি এত শর্ট একটা সাজেশন তৈরি করেছি যেখানে হাতে গোনা কয়েকটা বিক্রিয়া এবং কয়েকটা টপিক পড়লেই কিন্তু এখান থেকে সৃজনশীলের জন্য কমপ্লিট হয়ে যাবে প্রিপারেশন। তো দেখো এখানে আমাদের প্রথম যে টপিকটা আমরা নিয়েছি সেটা হচ্ছে হাইড্রোকার্বন হতে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতি। হাইড্রোকার্বন বলতে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এখান থেকে আমরা কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি সেই বিক্রিয়াগুলো দেখতে হবে। তবে এখানে ক্লিয়ার করে রাখছি, তোমাদের পড়া আছে যদিও, তারপরে আমি বলে রাখি যে হাইড্রোকার্বন থেকে সরাসরি জৈব অ্যাসিড বা অ্যালডিহাইড কিন্তু হয় না, বরং 4টা-5টা ধাপে কিন্তু এখানে আমরা এই প্রথম ধাপে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, তারপর দ্বিতীয় ধাপে অ্যালকোহল, তৃতীয় ধাপে অ্যালডিহাইড, তারপরে কিন্তু গিয়ে জৈব অ্যাসিড প্রস্তুত হয়। তো পরীক্ষাতে যখন আসবে তখন কিন্তু মোটেও হাইড্রোকার্বন থেকে সরাসরি জৈব অ্যাসিড এত বড় এই 4টা ধাপ কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। এর মধ্য থেকে তোমাদের হয়তোবা 2টা ধাপ বা 3টা ধাপ দিতে পারে ম্যাক্সিমাম। তাহলে সর্বপ্রথম কি আছে আমাদের, আমি একটু এখানে দেখাই যে হাইড্রোকার্বন শর্টে দেখাচ্ছি। এখান থেকে হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তারপরের ধাপে হয় হচ্ছে অ্যালকোহল, তারপরের ধাপে হবে হচ্ছে অ্যালডিহাইড এবং তারপরের ধাপে হবে হচ্ছে জৈব অ্যাসিড। তো দেখতে পাচ্ছ এখানে মোট 4টা ধাপ, কিন্তু এই 4টা ধাপের মধ্যে তোমাকে 4টাই কিন্তু একসাথে পরীক্ষাতে আসবে না, গয় বা ঘয় যেখানে প্রশ্ন আসবে না কেন, হয়তো 2টা বা 3টা ধাপ ম্যাক্সিমাম দিতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, হয়তো হতে পারে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল পর্যন্ত দিল, একটা হাইড্রোকার্বন তোমাকে মেনশন করে দিল, হয়তো অ্যালকিন বা অ্যালকাইন যেটাই হোক না কেন, সেখান থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায় এই 2টা ধাপ আসতে পারে। অথবা ধরো তোমাকে দিল হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যালকোহল, সেখান থেকে তোমাকে দিল হচ্ছে জৈব অ্যাসিড প্রস্তুতি কিভাবে করা সম্ভব। তার মানে এই 4টা ধাপের মধ্যে পরীক্ষাতে হয়তো 2টা বা ম্যাক্সিমাম 3টা ধাপ তোমাকে কিন্তু করতে বলবে। তাহলে আমরা কি এখান থেকে বাদ দিয়ে পড়তে পারবো? উত্তর হচ্ছে না, বাদ দিয়ে পড়া যাবে না, কারণ কোন ধাপটা আসবে এটা কিন্তু বলা মুশকিল। কিন্তু যদি 4টা ধাপই আমাদের ভালো মতো ক্লিয়ার করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন গ বা ঘয়ে পাওয়ার সম্ভাবনা খুবই জোরালো, প্রায় নিশ্চিতভাবে বলা যেতে পারে। এরপর 2 নম্বর যে পয়েন্ট আমরা নিয়েছি, টপিক টার্ম নিয়েছি আমরা এখানে টাইপ, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের সম্পৃক্ততা পরীক্ষা। এটাকে কিন্তু অবশ্যই 3 স্টার দিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হওয়া মানেই এই 2 টপিকের মধ্যে প্রথম যে 2টা টাইপ আমি নিয়েছি, একটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যাসিড পর্যন্ত, আর 2 নম্বর হচ্ছে হাইড্রোকার্বনের সম্পৃক্ততা। এই 2টার মধ্যে একটা তো 100% আসবে, 2টাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। তার মানে এই যে সম্পৃক্ততা পরীক্ষাটা কি সেটা একটু হালকা করে বলে দিই আমি, যে এই যে 3 রকম হাইড্রোকার্বন আমরা দেখি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই 3 রকমের মধ্যে কারা সম্পৃক্ত কারা অসম্পৃক্ত এটা পরীক্ষা করার জন্য ব্রোমিনের সাথে বিক্রিয়া দেখানো হয় এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেজের সাথে একটা বিক্রিয়া দেখানো হয়। এই 2টা বিক্রিয়া তোমাদের ভালো মতো করে রাখতে হবে। পরীক্ষাতে একটা লিখলে ফুল মার্ক পাওয়া সম্ভব, তবে 2টাই করে রেখো। জাস্ট ওই 3-4 লাইন এক্সট্রা লেখার জন্য তো তুমি একটা 1 মার্ক বা 2 মার্কের রিস্ক নিতে পারো না, এই জন্য তুমি জাস্ট এই 2টা বিক্রিয়া দেখবা। তাহলে এইখান থেকে মোট কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে একটা বিক্রিয়া, যার 4টা ধাপ, 4টা আলাদা আলাদা বিক্রিয়া যদি চিন্তা করি, তাহলে 4টা বিক্রিয়া, এখান থেকে 2টা বিক্রিয়া ম্যাক্সিমাম, একটা করলেও এনাফ হয় মোটামুটি। তাহলে এই 5-6টা বিক্রিয়া গেল। এখন এইখানে এসে হাইড্রোকার্বন ও বিশেষ ধরনের সকল বিক্রিয়া একটু দেখতে হবে, কারণ যেহেতু এখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে, না হলে একটা তো অবশ্যই আসবে, সেক্ষেত্রে আমাদের রিস্ক যেন মিনিমাইজ করা যায়, এই জন্য হাইড্রোকার্বন মানে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন যে 5-6টার মতো বিক্রিয়া আছে, মানে এদের প্রস্তুতি এবং রাসায়নিক ধর্ম, এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ করতে হবে। প্লাস শেষের দিকে গিয়ে কিছু পলিমারকরণ বিক্রিয়া, এই ধরনের কিছু বিশেষ বিক্রিয়া দেওয়া আছে, যেমন হচ্ছে তোমাদের হচ্ছে নাইলন 6:6, তারপর পিভিসি, এই ধরনের বিক্রিয়াগুলো আছে, প্লাস পলিথিন তৈরির যে বিক্রিয়াটা আছে, এই যে পলিমারকরণ বিক্রিয়া, মূলত এইগুলা, এই ধরনের বিক্রিয়াগুলো তোমাদের একটা দেখে রাখতে হবে, যেন এখান থেকে যে কোনো প্রশ্ন খ, গ এবং ঘ এর জন্য আমাদের জন্য ক্লিয়ারলি থাকে। আর ক এর জন্য কি করতে হবে, ক এর জন্য এই অধ্যায়ের যাবতীয় সংজ্ঞা, কিছু সাধারণ সংকেত, এই জিনিসগুলো ভালো মতো দেখে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ ক পারা যাবে। তবে কেমিস্ট্রিতে একটা বিষয়, এই অধ্যায়ের প্রশ্ন মানে ক যে এখান থেকে আসবে এর নিশ্চয়তা দেওয়া যাবে না, এটা যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, যে কোনো, মোটেও এরকম না যে 11 মানে হয়তো সর্বোচ্চ হয়তো 7 থেকে আসলো বা 6 থেকে আসলো 5 থেকে, এরকম না বিষয়টা, যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। এই দিককার প্রশ্নের ক্ষেত্রে তাই, যে এখানকার যে কোনো সৃজনশীলের মধ্যে অন্য অধ্যায় থেকে ক নাম্বার প্রশ্ন চলে আসতে পারে, সুতরাং এই জিনিসটা মাথায় রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে। তাহলে এইটুকু বিষয় যদি আমরা একটু ভালো মতো দেখি, খুব বেশি না কিন্তু, জাস্ট কয়েকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এখান থেকে সৃজনশীল যে 40 মার্ক, এই 40 মার্কের মধ্যে অন্তত 35 মার্ক কমন চলে আসবে ইনশাআল্লাহ। আশা করছি তোমরা ভালো মতো প্রিপারেশন নিবা এবং এইখান থেকে এই সাজেশন ফলো করে অনেক ভালো একটা পরীক্ষা দিয়ে বেশি মার্ক অর্জন করতে পারবা। আল্লাহ হাফেজ।